রাজনীতির নামে নাসিরুদ্দিন পাটোয়ারির ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না বললেন রাশেদ খান। এদিকে কি চলছে জোটে জামায়াতের সঙ্গে থেকে এনসিপি কি এগোতে পারবে? জানাবো গাজীপুরে 5 খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবং সর্বশেষ জানাবো আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংকক গেলেন জামায়াত আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনীতির নামে নাসিরুদ্দিন পাটোয়ারির ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না বললেন রাশেদ খান। এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির কর্মকাণ্ড কেন্দ্র করে কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি অভিযোগ করেছেন, রাজনীতির নামে ধর্মীয় আবেগ ও শহীদদের স্মৃতিকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে এনসিপি। নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না। পোস্টে তিনি শহীদ ওসমান হাদির বিভিন্ন বক্তব্য তুলে ধরে দাবি করেন, জীবিত অবস্থায় এনসিপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিলেন ওসমান হাদি। তার ভাষ্য অনুযায়ী ওসমান হাদি এনসিপি 3টি অপরাধ চিহ্নিত করেছিলেন। রাশেদ খান লিখেছেন, ওসমান হাদি বলেছিলেন, ঠিক 71-এ মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুণ্ঠিত করেছে, এনসিপি সেভাবে জুলাইকে কুণ্ঠিত করেছে। এছাড়া তিনি এনসিপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রশ্ন করেছিলেন, মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হতে পারে। পোস্টে আরও উল্লেখ করা হয়, ওসমান হাদি অভিযোগ করেছিলেন, এনসিপি জুলাইয়ের বৃহত্তর ঐক্য নষ্ট করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শক্তিকেও দুর্বল করে দিয়েছে। রাশেদ খান দাবি করেন, জীবিত অবস্থায় ওসমান হাদিকে এনসিপির শীর্ষ নেতারা এড়িয়ে চলতেন, কিন্তু মৃত্যুর পর তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। তার ভাষায়, শহীদ হওয়ার পর হয়ে গেলেন এনসিপির আইডল। জাতীয় নির্বাচনে আগে তাকে এনসিপির সবচেয়ে বড় আধ্যাত্মিক নেতা হিসেবে দেখানোর চেষ্টা করা হলো। তিনি প্রশ্ন তুলেন, নাসিরুদ্দিন পাটোয়ারি সত্যি ওসমান হাদির আদর্শ ধারণ করেন, নাকি তাকে রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন? মসজিদে গিয়ে রাজনৈতিক প্রচারণার অভিযোগ তোলেন বিএনপির নেতা। তিনি বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারি বিভিন্ন মসজিদে জুমার নামাজে যাওয়ার আগে ফেসবুক পোস্ট ও গুগল ম্যাপ শেয়ার করেন, যার ফলে দলীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হন। রাশেদ খানের অভিযোগ, তিনি খুব জনপ্রিয় হয়েছেন, এটা দেখানোর জন্য তিনি তার পিআর টিম নিয়ে মসজিদে যাচ্ছেন। জোট ও দলের নেতাকর্মীরা জড়ো করেছেন এবং সারা দেশের মানুষকে দেখাচ্ছেন যে তাকে এক নজর দেখার জন্য সবাই মসজিদের নামাজে এসেছে। নারায়ণগঞ্জের একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, মসজিদ থেকে বের হওয়ার সময় হট্টগোল সৃষ্টি হয়েছে এবং সাধারণ মুসল্লিরা এতে বিরক্ত হয়েছেন। পোস্টের শেষাংশে রাশেদ খান বলেন, আমরা সবাই ওসমান হাদির হত্যার বিচার চাই, কিন্তু যখন কোনো শহীদকে নিয়ে অতিমাত্রায় রাজনীতি করা হয়, তখন ধীরে ধীরে তার সার্বজনীনতা নষ্ট হতে থাকে। কি চলছে জোটে জামায়াতের সঙ্গে থেকে এনসিপি কি এগোতে পারবে? জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি অনেকের মনে আশা জাগিয়ে তুলেছিল, কিন্তু নির্বাচনের আগে জামায়াত ইসলামীর সঙ্গে জোট গঠন নিয়ে দলটির ভেতরে দেখা দেয় সংকট। কয়েকজন নেতা দলও ছাড়েন। নির্বাচনের পর জামায়াতের সঙ্গে জোট আর কতদিন থাকবে সে প্রশ্ন উঠেছিল এনসিপির সভায়। তবে এখন পর্যন্ত যতটা জানা যাচ্ছে, জামায়াতের সঙ্গে থেকেই চলতে চায় এনসিপি। এক্ষেত্রে দলটি নেতাদের যুক্তি, আলাদাভাবে চলার মতো সক্ষমতা 1 বছরে অর্জন করা যায়নি। তাতে আবার প্রশ্ন আসছে, এভাবে রাজনীতিতে আলাদা অবস্থান কি এনসিপি তৈরি করতে পারবে? এনসিপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গণভোটের রায় বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে চাইছেন তারা। তবে এখন যে সাংগঠনিক সক্ষমতা, তাতে একার পক্ষে তা চালিয়ে নেওয়া সম্ভব নয়। তাই জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য থেকে আন্দোলন জোরদার করে ক্ষমতাসীন বিএনপির উপর চাপ বাড়াতে চান তারা। এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব প্রথম আলোকে বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য দলীয় কর্মসূচি ও 11 দলীয় ঐক্য থেকে গণভোটের গণরায় বাস্তবায়নে গণ আন্দোলন গড়ে তোলা এখন এনসিপির অগ্রাধিকার। ফ্যাসিবাদী ব্যবস্থায় পুনরুত্থান যাতে না হতে পারে, সেজন্য জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন হতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে রাষ্ট্র কাঠামো সংস্কারের যে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছিল, বিএনপি ক্ষমতায় গিয়ে তা বাস্তবায়নের পথ থেকে দূরে সরে যাচ্ছে বলে 11 দলীয় ঐক্যের অভিযোগ। সেজন্য বিএনপিকে চাপ দিয়ে যেতে চায় তারা। এছাড়া স্থানীয় সরকার আসন্ন নির্বাচনগুলো জোটবদ্ধভাবেই করতে চায় এনসিপি। দলটির নীতি নির্ধারিত মূল্যায়ন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তারে কার্যকর সুযোগ রয়েছে। সারা দেশে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ে নিজেদের উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীকে জিতিয়ে আনতে পারলে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হবে। 2 জন সংসদ সদস্য সহ এনসিপির শীর্ষ পর্যায়ে 3 জন নেতার সঙ্গে কথা বলে দলটির এই চিন্তার কথা জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, এনসিপির রাজনীতির প্রধান প্রতিশ্রুতি হচ্ছে ফ্যাসিবাদের বিলোপের জন্য রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। দলের সাংগঠনিক
বিস্তার না হলে সেই লক্ষ্য বাস্তবায়নে দীর্ঘমেয়াদে কাজ করা সম্ভব নয়। কিন্তু এনসিপির সাংগঠনিক সক্ষমতা এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। এই কারণে অনেকটা বাধ্য হয়ে এনসিপিকে জোটের রাজনীতি করতে হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সময় এনসিপি একটি অংশ আপত্তি তুলেছিল, তবে বড় অংশের সমর্থন ছিল জোটের পক্ষে। এরপর দলটির অন্তত 17 জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেন আর কয়েকজন রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যান। দলের প্রতিক্রিয়া হলো এনসিপি নীতি নির্ধারকেরা জামায়াতের নেতৃত্বাধীন ঐক্য থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে অটল ছিলেন। 11 দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এনসিপির 30 জন নির্বাচনে অংশ নেন। তাদের মধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ 6 জন বিজয়ী হয়ে এখন সংসদে রয়েছেন। জামায়াতের সঙ্গে জোটবদ্ধ থাকা নিয়ে এনসিপির বর্তমান কমিটির একটি অংশের আপত্তি আছে বলে জানা গেছে, তবে দলে সেই অংশের প্রভাব কম। দলের বাইরে অনেকে প্রায় এনসিপির এই জোটে থাকার সমালোচনা করে থাকেন। জামায়াতের সঙ্গে জোটে থেকে এনসিপি আলাদা দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে কিনা সে প্রশ্ন তোলেন তারা। এনসিপি নেতাদের একটি অংশ একসময় জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। প্রায় এই বিষয়ে সামনে এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির সমালোচনা করেন কেউ কেউ। জুলাই গণঅভ্যুত্থানের সময় 9 দফার ঘোষণা দিয়ে আলোচনায় আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তখনকার সমন্বয়ক আব্দুল কাদের এনসিপির সঙ্গে জামায়াতের জোটের কড়া সমালোচকদের একজন। গত 22 এপ্রিল তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, ওপরে ওপরে পার্টির ভেতরে ভেতরে প্রক্সি উইং। এনসিপির অবস্থা যদি এমন হয় তাহলে দল হিসেবে এনসিপির ভবিষ্যৎ কি? তবে এক্ষেত্রে এনসিপির শীর্ষ পর্যায়ে একজন নেতার ভাষ্য, এনসিপি আর জামায়াতের মতাদর্শ ভিন্ন। যেহেতু এখনো সেভাবে সাংগঠনিক সক্ষমতা তৈরি হয়নি, তাই জোটের রাজনীতি করতেই হচ্ছে। আর বর্তমান রাজনীতিতে বিএনপি বিপরীতে জামায়াতের নেতৃত্বাধীন জোটই সক্রিয়। জামায়াতের সঙ্গে জোটে থাকলেও এনসিপির মৌলিক নীতি যে ভিন্ন সে বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে এনসিপি নেতারা গত 9 এপ্রিল সংসদে একটি বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেছিলেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াত ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশকে আইনের রূপ দিতে গত 9 এপ্রিল সংসদে বিল উত্থাপন করা হয়। সেই বিলের বিষয়ে জামায়াত আপত্তি জানালেও এনসিপি জানায় এই বিলের বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। এছাড়া জামায়াতের সঙ্গে জোট করাকে কেন্দ্র করে যেসব নেতাকর্মী এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন তাদেরও দলে ফেরানোর চেষ্টা আছে এনসিপির। এ বিষয়ে এনসিপি নীতি নির্ধারণী সর্বোচ্চ ফোরাম রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য আরিফুল ইসলাম আদিব বলেন, পদত্যাগীদের দলে ফেরাতে তাদের সঙ্গে যোগাযোগ ও কথাবার্তা হচ্ছে। গাজীপুরে 5 খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গাজীপুরের কাপাসে স্ত্রী, 3 কন্যা সন্তান ও শ্যালককে গলা কেটে নির্মমভাবে হত্যা করে পালিয়ে গেছেন ট্রাক চালক মোহাম্মদ ফোরকান মিয়া। হত্যার পর এক আত্মীয়কে ফোন করে নিজের স্বীকারোক্তি দিয়েছেন তিনি। শুক্রবার রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে মর্মান্তিক ঘটনা ঘটে। শনিবার সকালে 5টি গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে কাপাসিয়া ইউনিয়ন রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে, যেখানে গত 4 মাস ধরে স্ত্রী সন্তান সহ ভাড়ায় থাকতেন ফোরকান। সরেজমিনে দেখা গেছে স্ত্রী শারমিনকে জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে পেঁচিয়ে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। অন্য 4 জনকে বিছানায় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। ঘটনাস্থলে আরও একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। মরদেহ যে 3টি স্থানে পড়েছিল প্রতিটি জায়গায় মরদেহের পাশে প্রিন্ট করা কাগজ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা যায় সেগুলো কোনো মামলার নথিপত্র। বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক সেবনের বেশ কিছু আলামতও জব্দ করেছে পুলিশ। নিহত শারমিনের চাচি ইভা রহমান জানান, দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য শারমিনকে নির্যাতন করে আসছিলেন ফোরকান। তবে ধারণা মাদক সেবন করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। স্বজন মনির হোসেন জানান, শ্যালক রসুলকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে এনে হত্যা করেছে ফোরকান। তিনি বলেন, শ্যালক রসুলকে ফোন করে চাকরি দেওয়ার কথা বলে ডেকে আনে ফোরকান। ডেকে এনে তাকে সহ 5 জনকে খুন করে। ঘটনায় এমন ঘটনা আমরা জীবনেও দেখি নাই। প্রতিবেশীরা জানান, ফোরকান ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। শুক্রবার রাতেও পরিবারের সবাইকে স্বাভাবিকভাবে দেখা গেছে। হত্যার পর ফোরকান এক আত্মীয়কে ফোন করে নিজেই বিষয়টি জানান। সেই সূত্রে স্বজনেরা ঘটনাস্থলে এসে 5টি মরদেহ দেখতে পান। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফউদ্দিন বলেন, ঘাতক ফোরকান হত্যা নিশ্চিত হওয়ার পর ফোন কল করে একজনকে স্বীকারোক্তি দিয়েছেন। এই বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন, ঘটনাটি রহস্য উদ্ঘাটনে একাধিক সংস্থা কাজ করছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখছি। বর্তমানে বাড়িটিতে সাধারণের প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পুলিশের ফরেনসিক দল ভেতরে আলামত সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো গাজীপুর জেলায় ব্যাপক আলোড়ন শোকের ছায়া নেমে এসেছে। আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংকক গেলেন জামায়াত আমির।
ব্যাংককের ভেস্থানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে সেখানে গেলেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এমপি। শনিবার তিনি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। সফরকালে গুরুতর আহত যোদ্ধাদের চিকিৎসা কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন ডক্টর শফিকুর রহমান। এই সময় তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানান। আহতদের সাহস, ত্যাগ ও সংগ্রামের প্রশংসা করে বিরোধী দলীয় নেতা তাদের দ্রুত ও পূর্ণ সুস্থ কামনা করেন। তিনি মহান আল্লাহর কাছে তাদের আরোগ্য কামনায় বিশেষ দোয়াও করেন। এদিকে চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিরোধী দলীয় নেতার প্রতি আহ্বান জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।